তো শেষমেশ আমরা যেটা বুঝতে পারলাম যে আগামী 31শে মে তারিখের মধ্যে নোটিফিকেশান আমরা পেতে চলেছি, সেটা গ্রুপ সি, গ্রুপ ডি হোক কিংবা 9, 10, 11, 12। আর সব ঠিকঠাক থাকলে কিন্তু 31 ডিসেম্বরের মধ্যে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার কথা। সব ঠিকঠাক থাকলে এই কারণেই বললাম যে আমাদের রাজ্যে কিন্তু সব কি আদৌ ঠিকঠাক থাকে সেটা আমার থেকে আপনারাও ভালো জানেন, সকলেই কম বেশি হলেও জানেন। তো আমরা যেটা এই মুহূর্তে বুঝতে পারছি যে তাহলে পরীক্ষা আলটিমেট বা শেষ পর্যন্ত হচ্ছে, এটা আমাদের কাছে পরিষ্কার যে নোটিফিকেশান আমরা 31শে মের মধ্যে পাচ্ছি, আর পরীক্ষা এবং নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট পেয়ে যাচ্ছি 31শে ডিসেম্বরের মধ্যে, অ্যাজ পার সঞ্জীব খান্না বা অ্যাজ পার সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। কেন এই নিয়ম বা এই নির্দেশ যদি অগ্রাহ্য করা হয় তাহলে কিন্তু সঞ্জীব খান্না মহাশয় মহামান্য সুপ্রিম কোর্ট থেকে কিন্তু এটা তিনি জানিয়ে দিয়েছেন যে এরপরে কিন্তু সরাসরি শাস্তি প্রদান করা হবে এবং সেই সঙ্গে এই যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশটাও তুলে নেওয়া হবে। আমাদের কাছে এ যাবৎ এটা পরিষ্কার, পরীক্ষা হচ্ছে, নোটিফিকেশান আমরা পাচ্ছি। কিন্তু আরেকটা বিষয় আমাদের কাছে অপরিষ্কার থেকে যাচ্ছে, সেটা হলো যে 2016 থেকে 2025 এই বর্তমান সময়ের মধ্যে যে ক্যান্ডিডেটরা বলা চলে এক কথায় বঞ্চিত হয়ে রয়েছে এসএসসি থেকে, যাদেরকে বারংবার শুনে আসতে হচ্ছে এসএসসি কি দুর্গাপুজো, বিএড তোমরা করেছো, শুধু করেছো, এর কোনো মূল্য নেই, এসএসসি তো হয়নি, এই যে কথাবার্তাগুলো তার যোগ্য জবাব দেওয়ার যে সুযোগ, সেই সুযোগ কি তারা পাবেন, এই বিষয়টা কিন্তু পরিষ্কার নয়। অনেকেই বলছেন ফ্রেশ রিক্রুটমেন্ট মানে ফ্রেশাররাও অংশগ্রহণ করতে পারবেন, কিন্তু যতক্ষণ না পর্যন্ত রাজ্য সরকারই বলবো এক কথায়, কেননা এসএসসি পরিচালিত হয় রাজ্য সরকারের দ্বারা, তো রাজ্য সরকার যতক্ষণ না পর্যন্ত সেই অনুমোদন দিচ্ছে বা নতুন নোটিফিকেশানের মধ্যে সেই কথা উল্লেখ করছে ততক্ষণ কিন্তু আমরা এ ব্যাপারে স্যাঙ্গুইন নয়, শিওর নয়, যে কারণে এটা আমাদের কাছে পরিষ্কার করছে না, আমাদেরকে আশ্বস্ত করছে না, ধাতস্থ করছে না। তবুও বলবো যে পরিস্থিতি হয়েছে এই পরিস্থিতিকে পাথেয় করে আমাদেরকে কিন্তু এগিয়ে যেতে হবে। এই কারণেই বলছি যে আগে আমরা বলেছিলাম নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন সেদিকে তাকিয়েছিলাম, কিন্তু তাকিয়ে থেকেও কিছু কাজ হয়নি, আমরা নিরাশ হয়েছি। তারপর সেখান থেকে আমরা যে একটা ইঙ্গিত পেয়েছিলাম, যে ইঙ্গিতে আমরা পেয়েছিলাম যে 17 তারিখের দিক করে রিভিউ পিটিশন হবে, ক্লারিফিকেশন হবে ইত্যাদি ইত্যাদি, কিন্তু রিভিউ পিটিশন তো হয়নি, বরং অন্য কিছু হয়েছে, জাস্ট অনুরোধ করেছেন, সেই অনুরোধ সেখানে গৃহীত হয়েছে এবং সেই অনুরোধ থেকে কি তথ্য আমরা পেয়েছি সেটা আমরা জানি, ইতিমধ্যে কম বেশি সকলেই জেনে গিয়েছি, আমরাও সে আপডেট আপনাদের দিয়েছিলাম। এখন বিষয় হলো 31 মে 31শে মের মধ্যে সেই নতুন নোটিফিকেশান কি আসতে চলেছে সেদিকে। কিন্তু এই মুহূর্তে আমাদেরকে একটা কাজই করতে হবে, সেটা হলো পরীক্ষার জন্য প্রিপারেশান। অন্ধের মতো, বোকার মতো, চালাকের মতো, বুদ্ধিমত্তার মতো, বুঝদার ছেলেমেয়ের মতো কিন্তু প্রিপারেশান শুরু করতে হবে, প্রিপারেশান চালিয়ে যেতে হবে, খুব হার্ডলি পরিশ্রম করতে হবে। কেননা যদি নতুন ছেলেমেয়েদেরকে নেওয়া না হয়, আমি বলছি ধরে নেওয়া হয় যে নতুন ছেলেমেয়েদের নেওয়া হলো না, তাহলে কোনো কথাই নয়। আর যদি নেওয়া হয় তাহলে কিন্তু দ্বিতীয় কোনো উপায় থাকবে না, সময় কিন্তু কমে যাবে। 31শে ডিসেম্বর কিন্তু খুব বেশি সময় নয়, কেননা তার আগে পরীক্ষা হয়ে যাবে খুব তাড়াতাড়ি। পুজোর পরে কিংবা পুজোর আগের মুহূর্তেও পরীক্ষা হয়ে যাওয়াটা একেবারে অস্বাভাবিক নয়, যে কারণে এবারের লড়াই কিন্তু খুব হার্ড, এবারের লড়াই কিন্তু জীবনের শেষ লড়াই, এবারে কিন্তু যুদ্ধ জয়ের লড়াই। আপনারা অনেকেই কিন্তু প্রিপারেশান শুরু করে দিয়েছেন, আমাদের চ্যানেলে আপনাদের প্রতিক্রিয়া থেকে আমরা সেটাই বুঝতে পারি। আবার অনেকে হয়তো এই দিক নির্দেশের জন্য একটা ক্লু খোঁজার জন্য অপেক্ষা করছিলেন যে মহামান্য সুপ্রিম কোর্ট এ ব্যাপারে কী বার্তা দেন, সেদিকে আপনারা তাকিয়েছিলেন, অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন সেই বার্তার জন্য। এবারে বলবো আর কিন্তু অপেক্ষা করবেন না, গুটি কয়েক যারাও অপেক্ষা করছিলেন তারাও কিন্তু এবারে প্রিপারেশান নিতে লেগে পড়ুন। আমরা বিভিন্ন এপিসোডে এই এসএসসিকে লক্ষ্য রেখে টার্গেট করে কিন্তু কিছু টিপস আপনাদের দেওয়ার চেষ্টা করছি। প্রিপারেশান বলবো না, আপনারা নিজেরা এর থেকে ভালো অভিজ্ঞ, আপনারা নিজেরা কিন্তু ভালোভাবে জানেন কোন কোন দিক থেকে পড়লে কোন কোন দিকগুলো ভালোভাবে দেখে গেলে আপনার পরীক্ষা ভালো হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তবুও জাস্ট কিছু বিষয়গুলো আমরা আপনাদের ধরিয়ে দিতে চাই এবং সেই কথা মাথায় রেখেই কিন্তু
যদি কিছু আপনাদের উপকারে আসে, কিছু হেল্পে আসে, সেটাই কিন্তু আমাদের কাছে অনেকটা পাওয়া হয়ে যায়। আমরা বিভিন্ন এপিসোডে বিভিন্ন দিক এলোমেলোভাবে সাজিয়ে গুছিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। আজকের এপিসোডেও কিন্তু সেরকমই একটা টপিক রয়েছে, যেটা হলো আধুনিক পর্ব থেকে কিছু বিক্ষিপ্ত, কিছু সংক্ষিপ্ত, কিছু এলোমেলো অগোছালোভাবে কিছু প্রশ্ন এখানে রয়েছে। আমরা এখানে 100টা প্রশ্ন আপনাদের উপস্থাপন করব। আপনারা এগুলো কিন্তু পারলে কম্পিউটারে কিংবা ল্যাপটপে কিংবা ট্যাবে কিংবা যেখানে পারেন সেখানে কিন্তু আপনি এগুলো পড়ে নিতে পারবেন। সরাসরি টু দি পয়েন্টের উত্তর রয়েছে। এছাড়াও প্র্যাকটিস সেটের মাধ্যমেও কিন্তু আমরা আপনাদেরকে বিভিন্ন এপিসোড দিচ্ছি, সেগুলো আপনাদের ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। নেক্সট এপিসোডও আমরা কিন্তু একটা ভালো টপিকের ওপর নিয়ে আসছি, যেখানে কিন্তু সমস্ত রকমের প্রশ্ন আপনারা পাবেন। আপনাদের প্র্যাকটিস করার ক্ষেত্রে, মনে রাখার ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে অনেকটা হেল্পফুল হবে। বিভিন্ন রকমভাবে বিভিন্ন স্টাইলে আপনাদের সামনে প্রশ্ন নিয়ে আসার চেষ্টা করছি, যেগুলো আপনাদের প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে হেল্পফুল হবে। কেননা যারা চাকরি হারিয়েছেন তাদের ক্ষেত্রেও অনেক দিন পড়াশোনা ছেড়ে দিয়েছেন বলা চলে, যদিও আপনারা সেখানে পড়াশোনার টাচেবিল ছিলেন। আর যারা 2016 সাল থেকে অপেক্ষা করছেন, তারা কখনো পড়াশোনা শুরু করেছিলেন, কখনো বা বন্ধ করে দিয়েছিলেন। মানে যখনই এসএসসির সম্ভাবনা দেখা দিয়েছিল আপনারা পড়াশোনা শুরু করেছিলেন, কিন্তু বাস্তব অনেক কঠিন হওয়ার কারণে, বয়স অনেক বেশি হয়ে যাওয়ার ভয়ে কিন্তু আপনারা বিভিন্ন কাজে যুক্ত হয়ে গেছিলেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু প্রত্যেকেই বলা চলে একেবারে সমগোত্রীয় সমান লেভেলের ক্যান্ডিডেট রয়েছেন। এবারে এই যে সময় রয়েছে মানে হাতে মাত্র 5 থেকে 6 মাস, এই সময়ের মধ্যে যে যেমন প্রিপারেশন নেবেন তার কিন্তু সেরকম পরীক্ষা হবে। এটা আপনারা ধরে রাখুন, পারলে লিখে রাখুন, পারলে মনে করে রাখুন। আপনারা অবশ্যই কিন্তু এই সেলফ স্টাডি ভিত্তিক, সাজেশন ভিত্তিক এই যে আলোচনাগুলো রয়েছে একটু ফলো করুন। আমার বিশ্বাস আপনারা এর দ্বারা অনেকটা উপকৃত হতে পারবেন। আসুন আমরা সরাসরি আজকের আলোচনায় চলে যাই। আধুনিক পর্ব থেকে প্রথমেই যে প্রশ্নটা রয়েছে আমাদের রবীন্দ্রনাথের ওপর। রবীন্দ্রনাথের ভাষায় আধুনিক ভারতের প্রথম মানুষকে? সরাসরি উত্তর রাজা রামমোহন রায়। প্রশ্নটা একটু অন্যরকম, জিকে টাইপের, কিন্তু এরকমই প্রশ্ন এসে যাওয়ার সম্ভাবনা থাকে। প্রথম কথা এটা বলবো, প্রশ্ন কিন্তু মিডিয়াম লেভেলের হওয়ার সম্ভাবনাই বেশি, খুব টাফ প্রশ্ন কিন্তু হবে না। অনেকে বলছেন কম্পিটিশান টাফ হবে, প্রশ্ন কিন্তু কঠিন আসবে। হ্যাঁ, প্রশ্ন কঠিন আসবে, সেটা 10% থেকে 20% কোয়েশ্চেন কিন্তু কঠিন আসবে, কেননা সেখানে থাকবে কম্পিটিশান। আর এমনিতে কিন্তু মিডিয়াম লেভেলের প্রশ্নই বেশি থাকবে, এবং কম্পিটিশানের জন্য যে ব্যতিক্রমধর্মী প্রশ্ন থাকবে খুব টাফ, একটু ডিপলি, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আপনারা একটা এপিসোড যদি দেখেন তাহলে আপনারা নিজেরাও বুঝতে পারবেন যে হ্যাঁ, এইগুলো ব্যতিক্রমধর্মী বা এইগুলো ডিপলি আলোচনার বিষয় রয়েছে। বেশ, নেক্সট প্রশ্নটা হলো রামমোহনের জন্মস্থান কোথায়? হুগলি জেলার রাধানগর গ্রামে। ফ্ল্যাট কোশ্চেন, কোনো ব্যাপার নয়, কিন্তু এগুলো মনে রাখতে হবে, নাহলে আপনার প্রিপারেশান তৈরি হবে না। আপনি যদি টোটালটাই ব্যতিক্রমধর্মী দিকটায় এগান তাহলে কিন্তু হবে না, আপনাকে ফ্ল্যাট কোশ্চেনও কিছু জানতে হবে, তবে আপনি ব্যতিক্রম দিকে যেতে পারবেন। অর্থাৎ আপনারা অনেকেই কিন্তু 2022-এর যে টেট হয়েছিল, অর্থাৎ প্রাইমারি টেটের কথা বলছি, সকলেই আশা করি আপনারা অংশগ্রহণ করেছিলেন। সেখানে আমরা কিন্তু একটা জিনিস জেনেছিলাম যে আরোহী পদ্ধতি, অর্থাৎ উদাহরণ থেকে সূত্র বা সহজ থেকে কঠিনের দিকে যাওয়া, এটা ঠিক সেই রকমই প্রিপারেশানটা আপনার হতে হবে। আগে সহজ বিষয়গুলো জানতে হবে, তাহলে কঠিন বিষয়গুলো জানার ক্ষেত্রে অনেকটা সহজ হবে। কেননা কঠিন বিষয়ের মধ্যে 70% সহজ বিষয় লুকিয়ে থাকে। একটা প্রশ্ন আপনি দেখলেন, সেই প্রশ্নটা এতটাই কঠিন, কিন্তু দেখবেন আপনার যদি সহজ বিষয়গুলো জানা থাকে তাহলে দেখবেন সেই কোয়েশ্চেনটা বুঝতে আপনার অসুবিধা হবে না, কেননা সেই বোঝার ক্ষেত্রে 70% আপনার ওই সহজটা কাজ করছে। আপনারা আমার থেকে অভিজ্ঞ, আপনারা আমার থেকে বয়স হয়তো বেশি, এবং অনেকে শিক্ষক মহাশয় হিসেবে দীর্ঘ 7-8 বছর 9 বছর কাজ করেছেন। আপনারা বুঝতে পারছেন আমি কোন দিকটার কথা বলছি বা কোন বিষয়টা আপনাদের উৎসাহিত করার চেষ্টা করছি। সহমরণ বিষয়ক প্রবর্তক নিবর্তক সংবাদের মানে কত সালে এটি রচিত হয়েছে? 1818। বেশ, রামমোহন প্রথম রচনা কোনটি? তুওফাত উল মুহাউদ্দিন বা একেশ্বর বিশ্বাসী দিগকে উপহার। আপনারা সকলেই হয়তো জানেন যে রামমোহনের প্রথম রচনা বললে এক কথায় তুওফাত উল মুহাউদ্দিন বলে দিতে পারবেন, কিন্তু তার যে বাংলা টার্ম একেশ্বর বিশ্বাসী দিগকে উপহার 1804, এটা কিন্তু মনে রাখতে হবে। পরেই দেখুন তুওফাত উল মুহাউদ্দিন থেকে প্রশ্ন এসেছে, এবার ইংরেজি এবং বাংলা অনুবাদক কে? দেখুন এখানে উত্তর রয়েছে। রামমোহন কয়টি উপনিষদের অনুবাদ করেছিলেন? 5টি, এবং সেই 5টি কী কী? ঈশোপনিষদ, কঠোপনিষদ, মুন্ডক উপনিষদ, মান্ডুক্য উপনিষদ এবং তলবগার উপনিষদ। প্রত্যেকটার সঙ্গে কিন্তু উপনিষদ যোগ করতে হবে। কেমন? এখানে শর্টে কিন্তু সেটা কমা দিয়ে বলা হয়েছে ঠিকই, কিন্তু আপনাদেরকে এগুলো প্রত্যেকটার সঙ্গেই উপনিষদ শব্দটা যোগ করতে হবে। এ ডিফেন্স অফ হিন্দু টায়ার্স কী ধরনের বই?
পৌত্তলিকতার বিরুদ্ধে প্রতিবাদধর্মী পুস্তক রামমোহন কর্তৃক 1817 সালে এটি প্রকাশিত হয়েছে। নেক্সট একটা প্রশ্ন হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, সে কারণে আমরা এটা গোল করে ঘিরে রেখেছি। রামমোহন কোন ছন্দ ব্যবহার করেছিলেন? শিবপ্রসাদ শর্মা, অর্থাৎ কোন ছদ্মনামের কথা বলা হয়েছে? রামমোহন কোন ছদ্মনাম ব্যবহার করেছিলেন? উত্তর হবে শিবপ্রসাদ শর্মা। আরেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, এই গ্রামার অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ 1826 উইলিয়াম কেরি। আরেকটা রয়েছে হ্যালহেডের, সেটা কিন্তু মনে রাখতে হবে। কোনটা বলুন তো, আপনারা নিজেরা কমেন্ট করে জানান। রুডিমেন্টস অব বেঙ্গলি গ্রামার কে রচনা করেছিলেন? হেলিবেলি কলেজের বাংলা ভাষার অধ্যাপক হটন সাহেব। এই যে হ্যালহেডেরটা বললাম, তার প্রকাশসাল ছিল 1778। এবারে বলুন আপনারা কোনটার কথা আমি বলছি। বাংলা ভাষায় প্রথম ব্যাকরণের সম্মান কার প্রাপ্য? পর্তুগিজ ক্যাথলিক পাদ্রী মানুয়েল দ্য আসুমসাও, তার গ্রন্থের নাম কি? কৃপার শাস্ত্রের অর্থভেদ। নেক্সট, ফ্রেন্ড অফ ইন্ড সম্পাদক কে ছিলেন? জেসুয়া মার্শম্যান। রামমোহন সম্পাদিত দুটি সাপ্তাহিক পত্রিকার নাম কি? সংবাদ কৌমুদী, যার প্রকাশকাল 1821। আরেকটা রয়েছে ফরাসি ভাষার সাপ্তাহিক পত্রিকা মিরাতুল আখবার, 1822। হিন্দি ভাষায় প্রথম সাপ্তাহিক পত্রিকাটির নাম কি এবং সম্পাদক কে? নেক্সট রয়েছে ক্যালকাটা জার্নাল, এর সম্পাদক কে ছিলেন? সিল্ক বাকিমহাম। ইনি রামমোহনের বন্ধু ছিলেন। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এবং এটা কিন্তু ব্যতিক্রমধর্মী প্রশ্ন। এই প্রশ্ন কিন্তু সচরাচর যে কোনো জায়গায় পাওয়া যায় না, এবং এগুলো কিন্তু পড়ে রাখা দরকার, কেননা এরকম প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। কেননা এই প্রশ্নগুলো একটু ব্যতিক্রমধর্মী বলতে কীরকম বলুন তো, পিএসসিতেও এসে যায়, আবার নেট সেটের ক্ষেত্রেও এই প্রশ্ন কিন্তু এসে যায়। এগুলোই হচ্ছে ব্যতিক্রমধর্মী প্রশ্নের ব্যাপার। আপনি এসএসসি প্রিপারেশন করছেন, দেখবেন পিএসসি থেকে প্রশ্ন নিয়ে এলো, নেট সেট থেকে নিয়ে চলে এলো, সিটেটের প্যাটার্নে কিছু নিয়ে চলে এলো। এই জায়গাগুলো অর্থাৎ ব্যতিক্রম বলতে কিন্তু সেই জায়গা। ব্যতিক্রম মানে একবারে যে আনটাচেবিলিটি বা কোনো রকম টাচ নেই সেরকম কিন্তু নয়। পুরুষোত্তম চন্দ্রিকা কার রচনা, কি বিষয়ক? ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। ভুবনেশ্বর ও কোণারকের তীর্থ মাহাত্ম্য বিষয়ক গদ্য পদ্য ধর্মী রচনা এটি। এখানে দাগ দিয়ে রেখেছি দেখুন, 18 নম্বর প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। ভবানীচরণ প্রতিষ্ঠিত ধর্ম বিষয়ক সমিতির নাম কি? কবে প্রতিষ্ঠিত হয়? না, ধর্মসভা। এটি প্রতিষ্ঠিত হয় 1830 সালের 17 জানুয়ারি। নেক্সট, ভবানীচরণ গৃহীত ছদ্মনাম দুটি কি কি? নববাবু বিলাস এবং নববিবি বিলাস। নেক্সট, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, 19 শতকে কোন কবি একই সঙ্গে 4টি উপাধি প্রাপ্ত হয়েছিলেন? একসঙ্গে 4টে উপাধি প্রাপ্ত হয়েছিলেন। তার রচিত কাব্যের নাম কি? রামচন্দ্র তর্কালঙ্কার। ইনি তর্কালঙ্কার ছাড়াও বিদ্যালঙ্কার, তর্কপঞ্চানন এবং কবিকেশরী উপাধি পান। তার কাব্যের নাম গৌরী বিলাস। নেক্সট দেখুন 22 নম্বরে, রামেশ্বরের অদৃষ্ট কার রচনা এবং কি শ্রেণীর রচনা? রচনাটি সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়ের, 1877। এটি একটি উপন্যাস। বিদ্যাসাগরের কোন কোন গ্রন্থ তার মৃত্যুর পর প্রকাশিত হয়? প্রভাবতী সম্ভাষণ, যার রচনাকাল 1863, দেখুন আমরা লিখে রেখেছি, এবং প্রকাশকাল হচ্ছে 1892। আর আরেকটা হলো বিদ্যাসাগর চরিত, 1891। এই বিদ্যাসাগর চরিত এগুলো কে প্রকাশ করেছিল? তার পুত্র নারায়ণচন্দ্র বিদ্যারত্ন, অর্থাৎ বিদ্যাসাগরের পুত্র। বাঙালি রচিত প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি? রাজাবলী। ফোর্ট উইলিয়াম কলেজের লেখক গোষ্ঠীর বিশিষ্ট লেখক। বেশ, কত সালে হুতম প্যাঁচার নকশা মুদ্রিত হয়? 1862-তে। শ্রীরামপুর মিশন কত সালে প্রতিষ্ঠিত হয়? 1800 খ্রিস্টাব্দে, এবং সেই সঙ্গে ফোর্ট উইলিয়াম কলেজ বললেও কিন্তু এটাই করবেন। শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন থেকে কোন গ্রন্থটি প্রথম প্রকাশিত হয়? মঙ্গল সমাচার, মতিউর রচিত। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভার্নাকুলার লিটারেচার সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়? 1851। স্কুল বুক সোসাইটি 1817। নানান দেশে নানান ভাষা, বিনা স্বদেশী ভাষা পুড়ে কি আসা? খুব গুরুত্বপূর্ণ। নিধুবাবু বা রামনিধি গুপ্ত, নিধুবাবুর টপ্পা যেটা বলা হয় সেখানে। ফুলমণি উপন্যাসটির লেখককে শ্রীশচন্দ্র মজুমদার। প্রথম বাংলা দৈনিক সংবাদপত্র কোনটি? ঈশ্বর গুপ্তের সংবাদ প্রভাকর। ভারত উদ্ধার কাব্যের রচয়িতাকে? ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। নেক্সট পেজে আসবিও। কেরি সাহেবের মুন্সি বলে পরিচিত ছিলেন কে? রামরাম বসু। এবং যদি বলা হয় যে কেরি সাহেবের মুন্সি রচনাটি কার, তখন বলতে হবে প্রমথনাথ বিশি। বিদ্যাপতির পুরুষ পরীক্ষায় মোট গল্প সংখ্যা কত? 51টি। এজ অফ রিজিয়ন গ্রন্থটি কার লেখা? টম পেইন। বোধেন্দু বিকাশ ঈশ্বরগুপ্ত। চারুপাঠ 53, 54, 59 এইভাবে মনে করেন। 1853, 1854, 1859 অক্ষয় কুমার দত্তের রচনা। রামারঞ্জিকার লেখককে? প্যারীচাঁদ মিত্র। সমগ্র বাইবেল অনুদিত হয়ে প্রকাশিত হয় কবে? 1809 সালে।
সেই অনুবাদের নাম কি? ধর্মপুস্তক। মহাভারতের উপক্রমণিকা কার লেখা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন, কেমন? কনস্টিটিউশন অফ ম্যান জর্জ কুম্বের লেখা। রোমের ইতিহাস কে লিখেছেন? ইংল্যান্ডের ইতিহাস 1862, এটা কীভাবে লিখেছেন? ভূদেব মুখোপাধ্যায়। এগুলো দেখুন ফোর্ট উইলিয়াম কলেজের লেখক গোষ্ঠীর মধ্যে পড়ছে এবং সেই সঙ্গে এরা কিন্তু একটু ব্যতিক্রমধর্মী দিকগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। গদ্যে লেখা পুষ্পাঞ্জলি 1876 ভূদেব মুখোপাধ্যায়ের। এটি একটি তীর্থ দর্শন সংক্রান্ত গ্রন্থ, এগুলো মনে রাখতে হবে। পশ্চাবলী কার রচনা? তারাশঙ্কর তর্করত্নে। রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ রচনা কোনটি? অবশ্যই গুরুত্বপূর্ণ। রহস্য সন্দর্ভ পত্রিকার সম্পাদক কে ছিলেন? শিবাজির চরিত্র এবং মেবারের রাজেতি বৃত্তি কে লিখেছিলেন? সেকাল ও একাল। এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, রাজনারায়ণ বসুর। স্বরদর্শন সংবাদ রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। পরবর্তী পেজে ভারতবর্ষীয় বিজ্ঞান সভার প্রতিষ্ঠাতাকে? হরচন্দ্র ঘোষের চারুমুখ চিত্তহারা শেক্সপিয়ারের রোমিও জুলিয়েট অনুবাদ। খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ, আপনারা নিজেরাও অবশ্যই দাগ দিয়ে রাখবেন, আমি কিন্তু দাগ দিয়ে দিয়েছি অলরেডি যেগুলো গুরুত্বপূর্ণ। শেক্সপিয়ারের মার্চেন্ট অফ ভেনিস অনুসরণে হরচন্দ্র ঘোষ কোন নাটক লেখেন? ভানুমতি চিত্তবিলাস। উভয় সংকট প্রহসনটি কার রচনা? রামনারায়ণ তর্করত্নে। বিদ্যাসাগরের সীতার বনবাস 1860 গ্রন্থ আকারে প্রকাশিত হয়, ইত্যাদি ইত্যাদি ব্যাপার। এটি বাল্মীকির উত্তর রামায়ণ অবলম্বনে রচিত এবং ভগবতীর উত্তরামচরিত। এগুলো মনে রাখতে হবে। অর্থাৎ বিদ্যাসাগরের কোন রচনাটি একই সঙ্গে দুটি রচনাকে অনুসরণ করে লেখা, এরকম প্রশ্ন আসে, একটু ঘুরিয়ে প্রশ্নটা দেয়, তখন কিন্তু এটাই আপনাদের উত্তর করতে হবে বা এখানে আপনাদেরকে দাগ দিতে হবে। বাণভট্টের কাদম্বরী বাংলা অনুবাদ করেছিলেন কি? তারাশঙ্কর তর্করত্ন। ইতিহাসকে আশ্রয় করে ভূদেব মুখোপাধ্যায়ের মৌলিক গ্রন্থ কোনটি? স্বপ্নলব্ধ ভারতবর্ষের ইতিহাস। বৃদ্ধ হিন্দুর আশা কার রচনা? রাজনারায়ণ বসুর। বিদ্যাসাগরের প্রথম রচনা কোনটি? খুব গুরুত্বপূর্ণ, বাসুদেব চরিত। এটি কিন্তু অমুদ্রিত গ্রন্থ, এটাও মনে রাখবেন। মধ্যস্থ পত্রিকার সম্পাদককে? মনমোহন বসু। অক্ষয়চন্দ্র সরকার সম্পাদিত পত্রিকা দুটির নাম কি? সাধারণী এবং নবজীবন। কার সম্পাদনায় প্রথম প্রকাশিত হয়? বঙ্গবাসী পত্রিকা যোগেশচন্দ্র বসুর সম্পাদনায়। এদিকে দেখুন 66 নম্বরে যে প্রশ্নটা রয়েছে, বঙ্কিমচন্দ্রের মুচিরামগুড়ির জীবনচরিত, যেটা 1884 দর্পনারায়ণ প্রতিতুণ্ড ছদ্মনামে তিনি রচনা করেছেন। এটি একটি নকশা জাতীয় রচনা এবং এটি একটি ব্যঙ্গাত্মক ক্ষুদ্র উপন্যাসও বলা হয়। মহাশ্মশান রচনাটি কার? সেই সঙ্গে রয়েছে কায়কোবাদের আসল নাম কি? খুব গুরুত্বপূর্ণ। ভারতবর্ষের প্রথম সংবাদপত্র কোনটি? অগাস্টাস হিকির বা হিকির সাহেবের বেঙ্গল গেজেট 1780। জন ক্লার্ক মার্সম্যান কোন কোন পত্রিকার সম্পাদনা করেছিলেন? দিগদর্শন এবং সমাচার দর্পণ। নীলরত্ন হালদার সম্পাদিত পত্রিকাটির নাম কি? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এগুলো কিন্তু অবশ্যই মনে রাখবেন, আপনাদের কিন্তু কাজে আসবে। প্রথম বাংলা সাপ্তাহিক পত্রিকা কোনটি? বাঙ্গালা গেজেটি, গঙ্গাকিশোর ভট্টাচার্যের। তারপর দেখুন এদিকে দ্বারকানাথ বিদ্যাভূষণ যে পত্রিকাটি সম্পাদনা করতেন তার নাম কি? সোমপ্রকাশ। ঐতিহাসিক চিত্র এই ত্রৈমাসিক সম্পাদককে, অর্থাৎ 3 মাস অন্তর এই পত্রিকাটি প্রকাশিত হয়, যার সম্পাদক ছিলেন অক্ষয় কুমার মৈত্র। ইনি একজন ফিরিঙ্গি বণিক। বিদ্যুৎসাহিনী পত্রিকা কত সালে প্রকাশিত হয়? 1855। বিবি কুলসম কার রচনা? মীর মোশাররফ হোসেন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অ্যাকচুয়ালি যেগুলো আমরা দিচ্ছি না এগুলোর মধ্যে থেকেই আপনি পেয়ে যাবেন যদি আপনি ঠিকঠাকভাবে ফলো করেন, প্রতিটা এপিসোড দেখেন। আমরা এসএসসির ওপরেই কিন্তু প্রত্যেকটা এপিসোডে নিয়ে আসবো এবং সেগুলো কিন্তু আপনাদের অনেকটা হেল্পফুল হবে। আপনারা যদি একটু দেখেন, একটু ঠিকঠাকভাবে এপিসোডগুলো ফলো করেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন, আপনাদের অনেকটা হেল্প আসবে। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এর মধ্যে থেকে আপনি পেয়ে যাবেন এবং এগুলো পড়ে গেলে আপনার কিন্তু একটা ভালো প্রিপারেশন তৈরি হয়ে যাবে। ভারত মহিমা গ্রন্থটি রচয়িতাকে? হরপ্রসাদ শাস্ত্রী। উদ্বোধন পত্রিকা কার সম্পাদনায় প্রথম বের হয়? স্বামী ত্রিগুণাতীতানন্দ। বিবেকানন্দের অধিকাংশ রচনা কিন্তু এই পত্রিকায় প্রকাশিত হয়, এটা একটা বেসিক কনসেপ্ট রাখবেন। অমৃতবাজার পত্রিকার সম্পাদনা কে করেছিলেন? শিশির কুমার ঘোষ। এদিকে 85 নম্বর প্রশ্নটা দেখুন, বিদ্যাদর্শন পত্রিকার সম্পাদনাকে বা প্রকাশক কে ছিলেন? অক্ষয় কুমার দত্ত। ক্ষেত্রতত্ত্ব কার লেখা? ভূদেব মুখোপাধ্যায়। এদিকে বিদ্যুৎসাহিনী পত্রিকা প্রথম প্রকাশিত হয় 1855। পরবর্তী পেজের 90 নম্বর প্রশ্ন, মালতী মাধব কার লেখা নাটক? কালীপ্রসন্ন সিংহের। কোন সভা মহাকবি মাইকেলকে সংবর্ধনা দিয়েছিলেন? খুব গুরুত্বপূর্ণ, বলছে কি কোন সভা? মহাকবি এই কারণেই বলা হচ্ছে তিনি মহাকাব্য রচনা করেছেন, অর্থাৎ সেই মেঘনাদ বধকাব্যকে কেন্দ্র করে তাকে সম্বর্ধনা দিয়েছিল কে? বিদ্যুৎসাহিনী সভা। ভারত মহিলা, দেখুন ভারত মহিমা নয় কিন্তু ভারত মহিলা, খুব ভালোভাবে এটা লক্ষ্য করবেন। এই যে দেওয়া হয়েছে ভারত মহিমা নয়, ভারত মহিলা, হরপ্রসাদ শাস্ত্রীর।
বাংলা ভাষা ও বাংলা সাহিত্য বিষয়ক প্রস্তাব বইটির রচয়িতাকে রামগতি ন্যায়রত্ন। চিরঞ্জীব শর্মা ছদ্মনামে কে পরিচিত ছিলেন? ত্রৈলোক্যনাথ সান্যাল। আর শিবপ্রসাদ শর্মা যদি বলা হয় তখন আপনি উত্তর দেবেন রাজা রামমোহন রায়। তিতুমির গ্রন্থের লেখককে? বিহারীলাল সরকার। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? চিন্তা তরঙ্গিনী। কলকাতার প্রথম রঙ্গালয় কোনটি? 1753 প্রতিষ্ঠিত হয় প্লে হাউস। মধুসূদনের পত্রকাব্য বীরাঙ্গনার উৎস কি? কবি ওভিদের হেরোইডস। হিন্দু থিয়েটারের প্রতিষ্ঠাতাকে? প্রসন্ন কুমার ঠাকুর। 1831 প্রতিষ্ঠিত হয়। আর এখানে 101 নম্বর প্রশ্ন, হেমচন্দ্রের ছায়াময়ীতে কোন বিদেশি কবির ছায়াপাত আছে? ইতালীয় কবি দান্তের ডিভাইন কমেডি। উপেন্দ্রনাথ দাস কোন নাটক লিখে কারারুদ্ধ হয়েছিলেন, মানে কারারুদ্ধ হয়ে গেছিলেন? কারাবরণ করেন কে? শরৎ সরোজিনী, সুরেন্দ্র বিনোদিনী। সেই সুরেন্দ্র বিনোদিনী 1875 নাটক লিখে কারাবরণ করেন। আর বাংলা সাহিত্যে প্রথম ট্র্যাজেডি নাটক, খুব গুরুত্বপূর্ণ, জেসি গুপ্তের কীর্তিবিলাস। আরেকটা হচ্ছে তারাচরণ শিকদারের ভদ্রার্জুন। বাংলা সাহিত্যে প্রথম কমেডি বলে তখন ওটা বলবেন। ইউরোপীয় রীতিতে রচিত, 1852 সালে প্রকাশিত হয়। ব্যাস, এগুলো একটু জানলেই চলবে। আজকে আপাতত আমরা 108টার মতো প্রশ্ন আপনাদের দিয়েছি। যেমন 107 নম্বরে রয়েছে কেশবচন্দ্র সেনের আত্মজীবনাশ্রিত প্রবন্ধ গ্রন্থটির নাম কি? না জীবনবেদ। চন্দ্রশেখর মুখোপাধ্যায় কোন পত্রিকায় নিয়মিত লিখতেন? বঙ্গদর্শন পত্রিকায়। একদম ফ্ল্যাট কোশ্চেন কিছু কিছু রয়েছে, কিন্তু বেশিরভাগই এখানে কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, একটু ব্যতিক্রমধর্মী প্রশ্ন। এগুলো যদি আপনি একটু পড়ে যেতে পারেন, এখানে 108টা প্রশ্ন দিয়েছি এবং যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো আমরা একটু মার্কিং করে দিয়েছি, এবং তার সঙ্গে যে আনুষঙ্গিক যেগুলো জেনে থাকা দরকার বা জানা দরকার সেগুলো আমরা এখানে কিছুটা যতটা পেরেছি ততটাই এখানে লিখে দেওয়ার চেষ্টা করেছি, পয়েন্ট আউট করে দেওয়ার চেষ্টা করেছি। এগুলো আপনারা ভালোভাবে দেখুন, প্র্যাকটিস করুন, রিডিং দিন, মনে রাখার চেষ্টা করুন, বারংবার রিভাইজ করুন। আমার বিশ্বাস আপনার কিন্তু অনেকটা হেল্পফুল হবে। আশা করি আপনারাও আমার সঙ্গে এই ব্যাপারে একমত হবেন, এবং সেই সঙ্গে আপনাদের যদি কিছু এ ব্যাপারে বলার থাকে তাহলে নির্দ্বিধায় কমেন্ট বক্সে কমেন্ট করুন। আপনাদের জন্য কমেন্ট বক্স খোলাই থাকছে, এবং অবশ্যই কিন্তু আমাদেরকে উৎসাহিত করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে আমাদের সাথে থাকুন। আমার বিশ্বাস আপনার কিন্তু ভালো প্রিপারেশান তৈরি হবে। আপনি একটু ধীরে সুস্থে ধীরে ধীরে আস্তে আস্তে প্রিপারেশান নিতে থাকুন। পরীক্ষার ডেট ঘোষণা হয়ে যাবে খুব শীঘ্রই, এবং সেখানে ফর্ম ফিল আপ করার সাথে সাথেই আপনাদের এখানে কিন্তু সমস্ত প্রসিডিওর শুরু হয়ে যাবে। এখন শুধু একটাই কথা, এখন শুধু একটাই লক্ষ্য, এখন শুধু একটাই কাজ, চোখ কান বন্ধ রেখে চুপচাপ শান্ত হয়ে নিজের মতো করে প্রিপারেশান চালিয়ে যাওয়া। গ্রীষ্মের প্রখর রোদ বাইরে ঝাঁঝা করবে, কিন্তু আপনার মাথা থাকবে ঠান্ডা, আপনার কনসেন্ট্রেট থাকবে বইয়ের দিকে, আপনার লক্ষ্য থাকবে স্থির। আপনাদের সাফল্য, আপনাদের অগ্রগতি, আপনাদের প্রিপারেশান, আপনাদের কনসেন্ট্রেটের অগ্রগতি, সমস্ত কিছুর ভালো শুভ মঙ্গল কামনা করে আজকের এপিসোড আমরা এখানেই শেষ করলাম। স্টে টিউন, স্টে কানেক্টেড উইথ সাহিত্য অভিযান। থ্যাংক ইউ।